আগের দিন আমরা অভ্যন্তরীণ রোধ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ব তড়িৎ প্রবাহ ওহমের সূত্র চ্যাপ্টারের। তো আজকে আমরা শুরু করব শান্ট থেকে। মোস্ট প্রবাবলি আজকে চ্যাপ্টারের রিমেনিং প্রায় সবটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো শান্ট তো শান্টের ব্যাপারটা কি? আর শান্টের ব্যাপারটা বোঝানোর আগে যদি আমি একটু বেসিক ধারণা দিই, সাপোজ কোনো একটা নদী আছে, সেই নদীর ওপরে সাপোজ ব্রিজ আছে। এইবার যদি ধরো সেই নদীর ওপরে ধরো হাওড়া ব্রিজ আছে কলকাতায়, সেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে ধরো একসঙ্গে প্রচুর গাড়ি একটা সময়ে যায়। এইবার আমি বেশি সংখ্যক গাড়ি যাওয়ার জন্য যদি ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্রিজটাকে বাঁচানোর জন্য কি করতে হবে? এর মধ্যেকার ট্রাফিক সেটাকে কমাতে হবে, মানে গাড়ির সংখ্যা কমাতে হবে। তো যদি আমি এর ঠিক প্যারালালে আর একটা ব্রিজ করে দিই, তাহলে পরে কি করবে? যে কিছু সংখ্যক গাড়ি এখান দিয়ে যাচ্ছে আর কিছু সংখ্যক গাড়ি এদিক দিয়েও পাস করবে। যার ফলে কি হবে? এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত কম হবে বা ক্ষতিগ্রস্ত হবে না। তো এই যে পদ্ধতিটা ইলেকট্রনিক সার্কিটে ইউজ করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় শান্ট পদ্ধতি, মানে এই জিনিসটাকে বলা হয় শান্ট, যেটা যে ব্রিজটা করা হলো সেটাকে। কিরকম? যেরকম ধরো কিছু কিছু আমাদের বর্তনীতে যে ইকুইপমেন্টস গুলো ইউজ করা হয়, যেরকম গ্যালভানোমিটার ইউজ করা হয়, একটা যন্ত্র ইউজ করা হয়, সেই যন্ত্রটা অত্যন্ত সংবেদনশীল এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রাটা খুবই লিমিটেড পর্যায়ে পাঠানো দরকার। কারণ না হলে পরে একটু বেশি হয়ে গেলে পরে যন্ত্রটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম ধরনের কিছু সেন্সিটিভ যন্ত্র বলো, যে যন্ত্রগুলোতে ইলেকট্রন যে তড়িৎ প্রবাহের মাত্রা সে লিমিটেড পরিমাণ পাঠাতে হয়, শুধুমাত্র অতটুকুই প্রবাহ বাকি রেখে বাকি প্রবাহটা অন্য জায়গা দিয়ে পাস করানোর যে করানো হয়, যেটা সেটাকেই বলা হয় শান্ট, মানে সে ইউজ করা রেজিস্ট্যান্সটা, মানে ভালো করে বোঝাচ্ছি আমি, দেখো সাপোজ একটা গ্যালভানোমিটার আছে বা যে কোনো একটা যন্ত্র আছে, যন্ত্রের নাম ধরো গ্যালভানোমিটার, এবং ধরো এর এর মধ্যে দিয়ে এটাকে ধরো একটা ভোল্টেজ সার্কিটের সঙ্গে কানেক্ট করা হলো। এবার যখন কানেক্ট করা হলো, এই ভোল্টেজটা ধরো এর যে ইএমএফ সেটার মান ধরো ই সাপোজ, এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে আই। আর আমাকে এখানে বলে দেওয়া আছে গ্যালভানোমিটার সার্কিটের গায়ে যে আপনি এর মধ্যে দিয়ে ম্যাক্স টু ম্যাক্স আই জি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাতে পারবেন। এর থেকে বেশি তড়িৎ প্রবাহ যদি আপনি পাঠান, তাহলে পরে কি হয়ে যাবে? এই সার্কিটটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবার তাহলে পরে এখানে একটাই আছে, এবার যদি এর প্যারালালে বা এর সমান্তরালে যদি আমি একটা এই গ্যালভানোমিটারের থেকে কম রোধযুক্ত সার্কিট বানিয়ে দিই সমান্তরালে, বাইপাস করে দিই, তাহলে পরে যখন এই কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে, এখানে আসবে, তখন দেখবে যে এখানে প্রবাহ যাচ্ছে আই, এবং এখানে যখন ডিভাইড হওয়া জায়গা আসবে, তখন দেখবে যে এই দিকে যে রোধের মানটা, সেই রোধের মানটা বেশি, এবং এদিক দিয়ে যখন প্রবাহিত হচ্ছে সেই রোধের মানটা কম। এটাকে এস শান্ট, তাহলে এইটাই হচ্ছে শান্ট। এবার তাহলে যখন দেখবে যে এই এই পাথে রোধের মানটা কম, তখন মোস্ট এইখানে যেটুকু প্রবাহ যাওয়া সেটুকু প্রবাহ যাবে, আর বাকি মোস্ট অফ দ্য প্রবাহটা কি হবে? এই প্যারালাল পাথ দিয়ে গিয়ে এদিক দিয়ে জমা হবে। এই পদ্ধতিটাকে বলা হয় শান্টিং। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে যে শান্ট কিভাবে ইউজ করা হয়। এবার তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এর মধ্যে দিয়ে ধরো তোর প্রবাহ আছে আই এস সাপোজ, এর মধ্যে দিয়ে আইজি। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে কন্ডিশনগুলো কি কি, যে আই যে তড়িৎ প্রবাহের মানটা হবে, সেটা কি হবে? অনেক বেশি হবে কার থেকে? আইজির থেকে, যন্ত্রের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। এবং আই ইভেন আই এস অর্থাৎ শান্টের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাবে, সেটাও এই যন্ত্রের প্রবাহ থেকে বেশি হবে। এই শান্টের যে রোধের মানটা হবে, রোধের মানটা কি হবে? যে যন্ত্রটা গ্যালভানোমিটার তার রোধের মানের থেকে কম হবে অবভিয়াসলি। ঠিক আছে? তো এটাই হচ্ছে সার্কিট। আশা করি বুঝতে পারলে যে কোন সময় শান্ট ইউজ করা হয়। যদি যে কোনো বর্তনীতে বর্তনীকে যদি এক্সেসিভ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করার জন্য তার সমান্তরালে একটা অন্য কম রোধযুক্ত যন্ত্র ব্যবহার করা হয়, এবং তার ফলে মোস্ট অফ দ্য প্রবাহটাই সেই দিক দিয়ে যায়, যার ফলে বর্তনীগুলোকে রক্ষা করা যায়, সেই পদ্ধতিটাকে বলা হয় শান্টিং। এবার আমরা দেখবো যে যে কোনো সার্কিট, ধরো এই সার্কিটটা আমরা এঁকেছি, এই সার্কিটের ক্ষেত্রে যে কি ধরো গ্যালভানোমিটারে বলা আছে যে আইজি পরিমাণ তড়িৎ প্রবাহ আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাঠাতে পারবো। তাহলে পরে আমাকে তো জানতে হবে না যে কতটুকু পরিমাণ প্রবাহ, মানে রোধ আমি এখানে দিতে দিতে পারি, যার জন্য এর মধ্যে দিয়ে আইএস পরিমাণ প্রবাহ যাবে এবং এর মধ্যে দিয়ে আইজি পরিমাণ প্রবাহ যাবে। কারণ যদি আমি কম প্রবাহ পাঠিয়ে দিই, তাহলে যন্ত্রটা ঠিকঠাকভাবে কাজ করবে না। আবার যদি কম রোধ দিয়ে দিই, সাপোজ এখানে যদি অতিরিক্ত কম রোধ আমি দিয়ে দিই এস এর মানে এসে, তাহলে পরে তো মোস্ট অফ দ্য প্রবাহ এদিকে চলে যাবে, তাহলে যন্ত্রের মধ্যে দিয়ে যাওয়ার জন্য প্রবাহ মতো থাকবে না। যদি পুরোপুরি রোধ জিরো করে দিই, তাহলে পুরো প্রবাহটা এদিক দিয়ে পাস করে বেরিয়ে চলে আসবে, তাহলে যন্ত্রটা কাজ করবে না ঠিকঠাক করে। আবার যদি খুব কম করে দিই রোধের মানটা, বেশি করে দিই, তাহলে পরে বেশি প্রবাহ এদিক দিয়ে চলে যাবে, ফলে যন্ত্রটা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য এই যে শান্টে যে কি পরিমাণ রেজিস্ট্যান্স ইউজ করবো, রোধ ইউজ করবো, সেটাও ক্যালকুলেট করে বের করে নেওয়া হয়,
যাতে লিমিটেড পরিমাণ প্রবাহ, যতটুকু প্রবাহ দরকার সেটা যন্ত্রের মধ্যে দিয়ে যায়, বাকি যে রিমেনিং প্রবাহটা আছে সেটা শান্টের মধ্যে দিয়ে যায়। তো আমরা এভাবে দেখবো যে কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো সাপোজ এই যে সার্কিটটা আমরা নিয়েছি, এই সার্কিটের ক্ষেত্রে যদি আমরা এখন ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে দেখো এখানে যে প্রবাহটা যাচ্ছে আই, সে প্রবাহটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আইএস আর একটা হচ্ছে আইজি। তাহলে এখানে আমি লিখতে পারি যে তড়িৎ প্রবাহ আই এর মানটা কি, আইজি প্লাস আইএস, তাই তো? এবার এখানে দেখো যদি আমি ধরি যে গ্যালভানোমিটারের প্রবাহ যে রোধ, সেই রোধের মানটা হচ্ছে জি, এবং যে তোমার শান্টে যে রোধ ব্যবহার করা হচ্ছে তার মানটা হচ্ছে এস। তাহলে এখানে এই যে এস আর জি এরা পরস্পর কিসে আছে, এস এবং জি পরস্পর সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে অবস্থিত, ঠিক আছে। এইবার যদি আমরা দুটো রোধ সমান্তরাল সমবায়ে যদি থাকে, তাহলে পরে তাদের তুল্য রোধ কত হয় সেটা আমরা আগের দিন বার করেছি। সেটা কি হয়, তুল্য রোধের মান ধরলাম আর, আর তুল্য রোধ সমান সমান কি হবে, এস ইন্টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি। এটাই হচ্ছে ওই যে ব্যবস্থাটা আছে, ব্যবস্থাটা তুল্য রোধ। তাহলে এটাকে সাপোজ আমি একটা 1 নম্বর সমীকরণ, সাপোজ এটাকে প্রথমে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে পরে আমি এখন এই যে বর্তনীটা আমরা আঁকলাম, এই বর্তনীটাকে আমি এইভাবে আঁকতে পারি যে জাস্ট একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আর, যেটার মান হচ্ছে এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি, আর এর সঙ্গে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, সেটা হচ্ছে ভি, আর এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই। ঠিক আছে, এটাকে যদি বাক্সের মধ্যে আমি বন্ধ করে দিই, পুরো সেটআপটা যদি দেখতে না পাই আমি, ঠিক আছে। এবার আমরা কি জানি, ওহমের সূত্রানুযায়ী, ওহমের ওহমের সূত্র অনুযায়ী যদি এখানে ভি ভোল্টেজ আর আই তড়িৎ প্রবাহ হয় এবং আর আর এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ যায়, তাহলে পরে আমি কি বলতে, এই সার্কিটটা কিন্তু এখানে আমরা করেছি, ঠিক আছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি বলতে পারি আমরা, যে ভি সমান সমান আই আর। এবার এখানে আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালুটা হচ্ছে এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এখানে যদি ভ্যালুটাকে বসিয়ে দিই আমি, তাহলে ভি সমান সমান কি পাচ্ছি আমরা, আই ইন্টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। এটা পেয়ে গেলাম, এটাকে আমি সাপোজ 3 নাম্বার দিয়ে রাখলাম, 3 নাম্বার। এইবার এবার দেখো যেহেতু এখানে এই পার্টিকুলার সার্কিটটা আমরা করেছি, এখানে জি এবং এস, এই যে জিটা এবং এসটা পরস্পরের সমান্তরালে আছে, তাহলে এদের দুটোর অ্যাক্রসেই যে ভোল্টেজ ড্রপ পড়বে, সেই ভোল্টেজ ড্রপের পরিমাণটা কি হবে, অলওয়েজ সেম হবে। তাহলে এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ যদি আমি ভি ধরি, এর অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপটা কি পড়বে, ভি পড়বে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমি কি বললাম এখানে, আর এই যে সরি এখানে ই আছে, হ্যাঁ এটা ই, এটা হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভি, যে ভি ইজ ইকাল টু আই আর, ভি ইজ ইকাল টু আই আর। এবার যেটা বলছিলাম আমি, যে যদি এখানে আমি আলাদা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, যে যদি এই যে জিটা আর এই যে এসটা এরা পরস্পর সমান্তরালে আছে, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়বে এই দুই প্রান্তের অ্যাক্রসে যদি ভি পড়ে, তাহলে এই দুই প্রান্তের অ্যাক্রসেও কি পড়বে, ভি পড়বে। এর অ্যাক্রসে ভি পড়লে পরে এর অ্যাক্রসে ভি পড়বে, যেটা আমরা এখানে বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ পড়ছে সেটা হচ্ছে ভি। সেখান থেকে ওহমের সূত্র অনুযায়ী আমরা পেলাম ভি ইজ ইকুয়াল টু আই আর, আর এখানে আর এর ভ্যালুটা হচ্ছে সমান্তরাল সমবায় বের করেছি আমরা এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এখানে যেহেতু জি আর এসটা পরস্পর সমান্তরাল সমবায়ে আছে, তাই এদের দুজনের অ্যাক্রসেই, মানে ভি এর অ্যাক্রস এই জি এর অ্যাক্রসে এবং যে আর এর অ্যাক্রসে, দুটোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি পড়বে, ভি পড়বে। এখানে ছবিটা আরেকবার রেখে দিচ্ছি আমি, যে সাপোজ এটা হচ্ছে জি, এখানে ই আছে, আর এর অ্যাক্রসে একটা শান্ট ইউজ করা হয়েছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে জি। এর মধ্যে দিয়ে যাচ্ছে আই জি পরিমাণ তড়িৎ প্রবাহ, এখানে যাচ্ছে আই, আর এখানে যাচ্ছে আই এস। তাহলে আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে ভি, যেহেতু সমান্তরাল সমবায় আছে, এটা আমরা আগের দিনের ক্লাসে দেখেছি, এবং এর অ্যাক্রসেও যে ভোল্টেজ ড্রপ পড়বে সেটাও পড়বে ভি। এখানে আমি লিখে দিচ্ছি তাহলে, যেহেতু যেহেতু জি এবং এস পরস্পর সমান্তরাল,
যেহেতু জি এবং এস পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, অতএব বেশি বড় হয়ে গেল, এদের সাধারণ বিভব হচ্ছে ভি। সাধারণ বিভব হচ্ছে ভি। এবার সাধারণ বিভব যদি ভি হয়, তাহলে প্রথমে আমি কি করব, যে এখানে যে কি পরিমাণ আইজি যাচ্ছে সেটা নির্ণয় করব, আইএস কিভাবে যাচ্ছে সেটা নির্ণয় করব। তাহলে পরপর যদি আমি হেডিং দিই, প্রথমে আমি বের করতে চাই যে আইজি নির্ণয়, আইজি নির্ণয়। এবার যেহেতু এই এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে, মানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ভোল্টেজ ড্রপ কত পড়ছে, ভি। তাহলে ভি সমান সমান আমরা কি জানি, আর এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত, আই জি। তাহলে আমি এইভাবে ধরতে পারি যে এখানে গ্যালভ্যানোমিটার রাখা আছে, এই অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত পড়ছে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে হচ্ছে ভি, আর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে জি, আর এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে আই জি। তাই যদি যাই তাহলে আমরা কি জানি, ভি সমান সমান আই আর। তাহলে এখানে লিখতে পারি যে ভি সমান সমান আই, আয়ের জায়গায় কি হবে আই জি, আর আর হচ্ছে এখানে জি, তাহলে ভি সমান সমান আই জি ইন্টু জি। তাহলে এখান থেকে আই জি সমান সমান কি পাচ্ছি, ভি ডিভাইডেড বাই জি। আর আমরা ভিটা এক্ষুনি বার করলাম এই যে 3 নম্বর সমীকরণে, যে ভি সমান সমান আই ইন্টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমি, যে ভি সমান সমান হচ্ছে কি ছিল, যে আই ইন্টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। এটা হলো আই ইন্টু এস জি ডিভাইড বাই এস প্লাস জি, এটা বসে গেল ভি, আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে জি। তাহলে এটা বসে যাবে। হ্যাঁ, এবার এখান থেকে কি কাটছে দেখো, এখান থেকে এই জি আর এই জিটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আই জি সমান সমান কি পাচ্ছি আমরা, যে আই ইন্টু, বা এটাকে যদি আমি আগে লিখি, যে এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে আমরা এখান থেকে আই এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, সরি আইজির মানটা পেয়ে গেলাম, যে আইজি কিরকম হয়। এটা 4 নাম্বার। এবার আমরা দেখব হচ্ছে যে কি নির্ণয়, না তো আইএস নির্ণয়, আইএস নির্ণয়। একইভাবে যদি দেখো যে এই এস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত পড়ছে, এই এস এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে হচ্ছে জি ভি। তাহলে পরে যদি আমি এখানে আলাদা করে আঁকি, যে এখানে এসটা আছে এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে কত, ভি, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে ভি, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট যাচ্ছে হচ্ছে আইএস। তাহলে পরে আমি কি লিখতে পারি এখান থেকে, এটাকে 4 নম্বর সমীকরণটাকে নিচে দিয়ে রাখছি, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে ভি সমান সমান আই আর, এখানে আই কি হবে আই এস, আর এখানে আরটা কি, আরটা হচ্ছে এস। তাহলে এখান থেকে আমি আই এস সমান সমান কি পেয়ে যাব, আই এস সমান সমান পেয়ে যাব, আই এস সমান সমান পেয়ে যাব ভি বাই এস। আর ভি সমান সমান কি, ভি সমান সমান হচ্ছে এখানে 1/s থেকে যাবে, আর ভি সমান সমান হচ্ছে আই ইন্টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এখান থেকে কি কাটবে দেখো, এখান থেকে এই যে এস এর সঙ্গে এসটা কাটবে। তাহলে এখান থেকে আমি ফাইনালি কি পেয়ে যাব, আই এস সমান সমান, যে আগে যদি এটা লিখি, যে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। যদি দেখো মনে রাখার যে ট্রিক সেটা হচ্ছে, যখন আইজি বের করব তখন ওপরে শুধু জি থাকবে, এস থাকবে উল্টোটা শান্টেরটা, আর যখন আইএস বের করব তখন ওপরে শুধু গ্যালভানোমিটার থাকবে, মানে যেটা থাকবে তার অপোজিটটা থাকবে। এভাবে মনে রাখতে পারো শর্টকাটে। তাহলে আমরা দুটো বের করে ফেললাম, যে এই যে সার্কিটটা আছে সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ আইজি যাবে, কি পরিমাণ আইএস যাবে, এবং আমরা দেখলাম দুটো ক্ষেত্রে যে ভোল্টেজের পরিমাণ সেটা ধরলাম যে ভি, ধরলাম না, এটা একই পড়বে কারণ সমান্তরাল সমবায় এরা পরস্পর যুক্ত আছে তাই। আশা করি বুঝতে পারলাম। এইবার যদি আমি এখানে একটা পার্টিকুলার কনক্লুশন টানার চেষ্টা করি, যে সাপোজ এখানে আমি ধরলাম যে আইজি আর আইএস এর ভ্যালুটাকে আগে লিখি। এখানে দেখো আইজি সমান সমান কি বেরিয়েছে, আইজি সমান সমান বেরিয়েছে যে এস ডিভাইডেড বাই এস প্লাস জি, এগুলো অঙ্কর জন্য কাজে লাগবে, ঠিক আছে, ইন্টু আই। আর
এখানে আই এস সমান সমান কি বেরিয়েছে, জাস্ট উল্টো হবে, যে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। এবার যদি এখান থেকে এই জায়গা থেকে যদি আমি একটা ফর্মুলা বের করি যে আই জি ডিভাইডেড বাই আই এস, সাপোজ আই জি ডিভাইডেড বাই আই এস, তাহলে আমি কি পাবো দেখো, যদি ওপরে বসিয়ে দিই, আমি উপরে কি আসবে, এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই, আর নিচে কি আসবে, নিচে আসবে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে এখান থেকে কি কি কাটবে দেখো, এখান থেকে আই আই কাটবে, এখান থেকে এস প্লাস জি কাটবে, তাহলে পড়ে থাকবে কি এস বাই জি। তাহলে সেটাকে যদি আমি লিখি আর একবার, তাহলে আই জি বাই আই এস সমান সমান কি আসবে, এস বাই জি। তাহলে এটাকেও নির্ণয় করে রাখবা, ঠিক আছে। তাহলে ফর্মুলাগুলো বেরোলো। এবার যদি এখান থেকে আমাকে সাপোজ কোনো একটা অঙ্কতে জিজ্ঞেস করে বা কোনো একটা পার্টিকুলার প্রবলেমে জিজ্ঞেস করে যে তোমাকে বললো যে গ্যালভান, এখানে আমি দেখতে পাচ্ছি দেখো, এখানে একটা যে সার্কিটটা যেটা আছে, যে এখানে গ্যালভানোমিটার লাগানো আছে, তার সঙ্গে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, আর এখানে শান্ট লাগানো আছে যেটা ওকে বাইপাস করাচ্ছে, এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখান থেকে যে মূল প্রবাহ সেটা যাচ্ছে আই, এখানে যখন ডিভাইড হচ্ছে তখন এখানে আই এস ঢুকছে এখানে এস এর মধ্যে দিয়ে, আর এর মধ্যে দিয়ে আই জি বেরোচ্ছে। আর আমি প্রথমেই কি বলেছি কনক্লুশনে, যে আই এর যে মানটা সেটা গ্রেটার দ্যান কি হবে, আই জি হবে, আই এর মানটা গ্রেটার দ্যান অবভিয়াসলি আই এস হবে, এবং আই এস এর যে মানটা যেটা ডিভাইড হচ্ছে এখানটায়, এই যে আই এস এর মানটাও গ্রেটার দ্যান কি হবে, আই জি হবে। তাহলে আমাকে যদি বলে দেয় যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের কোনো একটা সার্টেন কত অ্যামাউন্ট অফ শক্তি প্রবাহিত হচ্ছে, তুমি লিখে দিই যদি, যে বলা হচ্ছে যে ধরি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হয়। যা প্রবাহ আছে মূল প্রবাহ আই, সে আয়ের 1/n অংশ প্রবাহিত হয়। এবার তোমাকে বলেছে যে এখান থেকে শান্টের মান নির্ণয় করো। মানে একটা সার্কিট আছে, এই সার্কিটে আমাকে সাপ্লাই করে দিয়েছে, বলছে যে যে গ্যালভানোমিটারটা আছে সেটা মূল প্রবাহের 1/n টাইমস যাবে ওর মধ্যে দিয়ে। মানে সাপোজ যদি বলে যে 1/10 টাইমস, ধরো মূল প্রবাহ হচ্ছে 100 অ্যাম্পিয়ার, এবং তোমাকে বলে দিচ্ছে যে গ্যালভানোমিটারের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রবাহ যাবে। তার মানে কি, এটা যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/10 অংশ যাবে, তাহলে 1/10 অংশ করলে 10 অ্যাম্পিয়ার যাবে। তো সেটাই বলে দিয়েছে যে 1/10 অংশ মূল প্রবাহের, এখানে 1/n বলেছে, 1/n অংশ প্রবাহিত হয়, জেনারেলাইজ ভাবে দেখছি। তোমাকে বলেছে শান্টের মানটা নির্ণয় করো, এবং এখান থেকে আমরা এনটাও দেখবো যে এন, এই যে এনটা বলা হচ্ছে 1/n টাইম, সেটা কি, এনটা অ্যাকচুয়ালি কি। তাহলে কি কি সাপ্লাই করেছে দেখো, এখানে সাপ্লাই করে দিয়েছে যে গ্যালভানোমিটারের মধ্যে মানে আই জি যে প্রবাহটা, সেটা মূল প্রবাহ আই যেটা আছে তার 1/n টাইমস, ঠিক আছে। এবং আমরা কি জানি আইজির মানটা এক্ষুনি বের করলাম, কি দেখো আইজি আছে, তাহলে ওপরে কি আসবে, এস আসবে, তাহলে এস ডিভাইড বাই এস প্লাস জি ইন্টু আই, ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি আমি এই দুটো ইকুয়েশনকে সমান করে দিই, এটা এটা, তাহলে আমি কি পাবো, এখান থেকে পাবো দেখো 1/n আই সমান সমান এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। বোথ সাইড যদি আমি আই অমিট করে দিই এখান থেকে, তাহলে এখানে 1/n সমান সমান কি পাবো, এস ডিভাইডেড বাই এস প্লাস জি। পরের লাইনে যদি উল্টে দিই, এন, এন সমান সমান কি পাবো, এস প্লাস জি ডিভাইডেড বাই এস, পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে করছি। তাহলে এখান থেকে এন ইকুয়াল টু যদি ডিভাইড করে দিই কি পাবো, এস বাই এস প্লাস জি বাই এস। তারপরের লাইনটা এখানে করছি, এখানে, ঠিক আছে। এবার যদি আমি এখানে করে দিই, তাহলে এন সমান সমান কি পাবো, 1 প্লাস জি বাই এস। আমাকে বের করতে বলেছে কিসের মান, বের করতে বলে শান্ট কত পরিমাণ শান্ট হচ্ছে মানে লাগাতে হবে আমাকে। তাহলে এখান থেকে জি বাই এস সমান সমান কি পাবো, এন মাইনাস ওয়ান। তাহলে আমাকে শান্ট বের করতে হবে, যদি এটা উল্টে দিই, এস বাই জি সমান সমান কি পাবো, 1/n মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে শান্টের মানটা ফাইনালি আমরা কি পেয়ে যাব, শান্ট এস ইজ ইকুয়াল টু জি ইন্টু জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তো এই যে এন,
এই যে এন রাশিটা, এই এন রাশিটাকে বলা হয় শান্টের ক্ষমতা। তাহলে এখানে এন হলো, মনে রাখবা, শান্টের ক্ষমতা। ঠিক আছে, যে কত টাইমস পাঠাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলাম যে কিভাবে এখান থেকে আমরা কি কি বের করতে পারি। তাহলে আমরা এই যে আজকে এখনো পর্যন্ত যে জিনিসটা পড়লাম, সেখানে আমরা কি কি জিনিস ইম্পর্টেন্ট পড়লাম সেটাকে একবার জাস্ট দেখে নিই। যে একটা সার্কিট দেওয়া আছে যেখানে আমরা শান্ট ব্যবহার করি। শান্টটা কি, যে কোনো একটা ইম্পর্টেন্ট যে ইলেকট্রনিক সার্কিট, সেই সার্কিটের মধ্যে লিমিটেড অ্যামাউন্ট অফ প্রবাহ যেতে পারে, সেই রকম সার্কিটগুলোকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য, তাকে বাইপাস করার জন্য তার সমান্তরালে একটা আমি কম রোধ সম্পন্ন সার্কিট লাগাচ্ছি, কম রোধ লাগাচ্ছি, যে কম রোধটার মধ্যে দিয়ে মোস্ট অফ দ্য প্রবাহটা চলে যাচ্ছে, এবং যতটুকু প্রবাহ দরকার ওই পার্টিকুলার জিনিসটাকে চালানোর জন্য সেইটুকু প্রবাহ ওই মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে ব্যবস্থাটা, এটাকে বলা হয় শান্টিং। এই শান্টিং যখন আমরা করছি, সেখানে পার্টিকুলার রেজিস্ট্যান্সগুলোকে আমাকে ক্যালকুলেট করতে হতে পারে, পার্টিকুলার কী পরিমাণ প্রবাহ যায় সেটা ক্যালকুলেট করতে হতে পারে, সেই প্রবাহগুলো কার মধ্যে দিয়ে কত যাবে সেটা ক্যালকুলেট আমরা করছি। সেটা করার জন্য কী করলাম, যে আমরা জানি দুই ভাগে ভাগ হচ্ছে এইখানটায়, তাহলে আই ইজ ইকুয়াল টু, দুটো ভাগে ভাগ হচ্ছে আইজি আর আইএস, তাহলে আই ইজ ইকুয়াল টু লিখতে পারে আইজি প্লাস আইএস। সেখান থেকে দুটো সমান্তরাল লাগানো আছে, তাহলে দুটো রেজিস্ট্যান্স কত হবে, এস ইন্টু জি ডিভাইড বাই এস প্লাস জি। এবার এই টোটালটাকে একটা সার্কিটে যদি কানেক্ট করি আমরা, যেখানে একটা ই লাগানো আছে এবং এর অ্যাক্রসে আর লাগানো আছে, তুমি ই লিখতে পারো, ভি লিখতে পারো, যা খুশি, ঠিক আছে, এবং লাগানো আছে, এবং সেখানে ধরো আর এর অ্যাক্রসে, এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে ভি, এবং এখানে যেহেতু সমান্তরাল লাগানো আছে, তো এই জি এর অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ পড়বে এবং এস এর অ্যাক্রসে কি হবে, একই রকম ভোল্টেজ ড্রপ পড়বে। ঠিক আছে, এবার সেখানে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, যে ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার আই আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে ভিটা কমন যে ভোল্টেজটা সেটা পেয়ে গেলাম। এবার যেহেতু জি আর এস, এই যে জি আর এসটা পরস্পরের সমান্তরাল লাগানো আছে, তো এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ পড়বে, জি এর অ্যাক্রসে একই ভোল্টেজ ড্রপ পড়বে। সেখান থেকে আমরা আইজি নির্ণয় করব, এটা হচ্ছে সাধারণ বিভব, এবং আইএস নির্ণয় করব। দুটো ক্ষেত্রেই আমরা কি জানি, ভি সমান সমান আই ইন্টু আর। আইজির ক্ষেত্রে কি হবে, আইজি ইন্টু জি, এর ক্ষেত্রে কি যাবে, আইএস ইন্টু এস, এই ক্ষেত্রে হয়ে যাবে আইএস ইন্টু এস। সেখানে জাস্ট আমরা বসিয়ে দেবো ভ্যালুটা, কোন ভ্যালুটাকে বসিয়ে দেবো, ভি এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, আইএস সমান সমান ভি বাই এস পেয়ে যাবো, সেখানে ভি এর ভ্যালু পুট করে দেবো, আই ইন্টু এস জি ডিভাইড বাই এস প্লাস জি, এখানে আইজি সমান সমান ভি বাই জি পেয়ে যাবো, সেখানে ভি এর ভ্যালু পুট করে দেবো, আই ইন্টু এস জি ডিভাইড বাই এস প্লাস জি, সেখান থেকে আমার এখানে জি থাকলে জি জি কেটে যাবে, এখানে এস থাকলে এস এস কেটে যাবে, দিয়ে আমরা পেয়ে যাবো আইজি ইজ ইকুয়াল টু, জি আছে তাহলে উপরে কি থাকবে, উপরে এস থাকবে, উপরে এস থাকবে ডিভাইড বাই এস প্লাস জি ইন্টু আই, এখানে এস আছে উপরে জি থাকবে, তাহলে জি ডিভাইড বাই এস প্লাস জি ইন্টু আই। সেখান থেকে আইজি আর আইএস পেয়ে গেলাম, আইজি আইএস পেয়ে যাওয়ার পরে যদি ডিভাইড করি আমরা এটাকে, তাহলে এখান থেকে এস বাই জি, এখানে কি হয়ে যাবে, এস ডিভাইড বাই এস প্লাস জি ডিভাইডেড বাই জি ডিভাইড বাই এস প্লাস জি। এখানে আইজি বাই আইএস যদি করি, তাহলে এখানে যদি উল্টে গেলে পরে কি হবে, এস প্লাস জি ডিভাইড বাই জি, তাহলে এখান থেকে এস প্লাস জি কেটে যাবে, চলে আসবে এস বাই জি, তাহলে আইজি বাই আইএস সমান সমান পেয়ে যাচ্ছি আমরা এস ডিভাইড বাই জি। এবার এখানে যদি আমি একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে একটা গ্যালভানোমিটার আছে, সেখানে গ্যালভানোমিটারের মূল প্রবাহের যে 1/n টাইমস অংশ প্রবাহিত হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, মূল প্রবাহ হচ্ছে আই, তার 1/n টাইমস প্রবাহিত হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তাহলে বলছে কত মনের শান্ট আমাকে লাগাতে হবে। তাহলে তার জন্য কি করলাম, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে আইজি, তার মানটা মূল প্রবাহের 1/n টাইমস, আমরা জানি আইজি সমান সমান কি, আইজি আছে উপরে চলে আসবে এস ডিভাইড বাই এস প্লাস জি ইন্টু আই, এখানে দুটোকে ইকুয়াল করে দিলাম, দুটো ইকুয়াল করে দিলে এখান থেকে বোথ সাইড আই অমিট হয়ে গেল, এখানে উল্টে দিলাম, উল্টে দিলে দেখো এন সমান সমান এটা হয়ে গেল, সেখান থেকে ডিভাইডেশন করে আমরা এস সমান সমান কি পেয়ে গেলাম, জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এখানে এন যেটা ইউজ করা হচ্ছে সেই এনটাকেই বলা হচ্ছে শান্টের ক্ষমতা। তো আশা করি বুঝতে পারলাম শান্ট এবং শান্ট রিলেটেড কোশ্চেন। এই শান্ট থেকে মোটামুটি এটুকু জিনিসপত্রই আসবে, এবং এর আশেপাশে তোমাকে কোশ্চেন দেবে, যে এই 1/n টাইমস প্রবাহিত হচ্ছে, বা ধরো 75% যায়, বা 25% যায়, এরকম টাইপের অঙ্ক দেবে। সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, এবার আমরা এই মানে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি জিনিসপত্র দেখেছি। দেখো, এক নাম্বার আমরা তো যে কোষ দেখেছিলাম, তারপরে তার ওহমস ল দেখেছি, ওহমস লর পরে যে রোধগুলো কালার কোডিং দেখেছিলাম, সেই রোধগুলোর আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন দেখেছি। এবং যখন আমি কোষ পড়িয়েছিলাম এর আগের দিন, লাস্ট ক্লাসের লাস্ট টপিক ছিল অভ্যন্তরীণ রোধ, সেখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা যে কোষ থাকে তড়িৎ কোষ, তার ভেতরে কিছু একটা রোধ কাজ করে বর্তনীর, যার জন্য পুরোপুরি যে অভ্যন্তরীণ বর্তনীর যে ভোল্টেজ অর্থাৎ ইএমএফ এর মান, ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা বহির্বর্তনীতে আমরা পাই না, যেটাকে বলা হয় ভোল্টেজ। তাহলে কিছু পরিমাণ কি পাই আমরা, কম পাই, সেই যে এক্সট্রা অ্যামাউন্ট অর্থাৎ আই স্মল আর, আই আই স্মল আর, যে স্মল আরটাকেই বলা ছিল অভ্যন্তরীণ রোধ, যেটা কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত হয়, যেটার জন্য সম্পূর্ণ প্রবাহটা, সম্পূর্ণ যে আউটপুটটা বা ভোল্টেজটা আমরা বহির্বর্তনীতে পাই না। এবার সেই অভ্যন্তরীণ রোধের কারণে যে পরিমাণ বিভব নষ্ট হয় সেটাকে নষ্ট ভোল্ট বলা হয়, সেটা আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে আমরা বেসিক্যালি আগের দিন কোষের একটা স্ট্রাকচার পড়েছিলাম, যে কোষকে আমরা এইভাবে বলতে পারি যে একটা ভোল্টেজ সোর্স আছে এবং তার সঙ্গে সিরিজে
একটা রেজিস্ট্যান্স আর যুক্ত করা আছে। এইটা হচ্ছে ই, এটা হচ্ছে আর, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে ই আর। আশা করি বুঝতে পারলে। তাহলে কোষকে আমরা এভাবে আঁকতে পারি। এবার আমরা আজকে এরপরে দেখবো যে কোষের সমবায়। খুব ভালোভাবে দেখবে, খুবই ধীরে ধীরে ডিটেলসে পড়াবো, ঠিক আছে, যে কিভাবে কিভাবে হয় কিভাবে নয়, একদম তাড়াহুড়ো করে পড়াবো না। তো কোষের সমবায় দেখো, যেরকম রোধের সমবায়ও 3 প্রকারের ছিল, সেরকম কোষের সমবায় 3 প্রকারের হবে। কোষের সমবায় 1 নাম্বার হবে কি, শ্রেণী সমবায়। 2 নাম্বার হবে সমান্তরাল সমবায়। আর 3 নাম্বার হবে মিশ্র সমবায়। তো কোষের সমবায় কি প্রকার? 3 প্রকার: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। তো প্রথমে আমরা এখন শুরু করবো হচ্ছে শ্রেণী সমবায় দিয়ে। তো সাপোজ কোষের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। এবার ধরো 3টে কোষ আমি নিলাম, 3টে ব্যাটারি, এবং প্রথমবার আমি ডিফারেন্ট ডিফারেন্ট ধরছি। ধরো একটা কোষ আছে যে এরকম, তার ধরো অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে R1, আর তার যে ইএমএফ এর মান সেটা হচ্ছে স্মল E1। আর একটা আমি কোষ নিলাম ধরো এরকম, তার হচ্ছে অভ্যন্তরীণ রোধের মান R2, আর তার যে ইএমএফ ভ্যালু সেটা হচ্ছে E2। আর একটা কোষ নিলাম যার অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে R3 এবং তার কোষের মান হচ্ছে E3। এবার এই 3টে কোষকে আমরা কি করছি, শ্রেণী সমবায় কানেক্ট করছি, শ্রেণী সমবায়। তো সাপোজ প্রথমে আমি নীলটাকে লাগালাম এরকম, এর R1 এর সঙ্গে হচ্ছে E1। তারপর আমি ধরো সাপোজ হলুদটাকে লাগালাম এরকম ভাবে E2, এবং এর সঙ্গে লাস্টে আমি এই যে সবুজটাকে সেটাকে যুক্ত করলাম। ধরো এটা হচ্ছে R3 শ্রেণী সমবায়, আর এর সঙ্গে E3। এটা হলো কোষের শ্রেণী সমবায়। এবং ধরো এর সঙ্গে ধরো বহির্বর্তনীতে আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করলাম, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর। এবং ধরছি যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আছে, তার মান হচ্ছে আই। এই যে সমবায়টা আমরা গঠন করলাম এটাই হচ্ছে শ্রেণী সমবায়। এবার তাহলে এইখানে এই 3টে রোধ যে R1, R2 আর R3, এই 3টে যে কোষের যে রোধ, সেই কোষের এই এই যে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি যে কোষের যে রোধ, সেই কোষের রোধ কতটা, মোট রোধ কত হবে, শ্রেণী সমবায় যুক্ত। তাহলে কোষের মোট রোধ হবে স্মল R1 প্লাস স্মল R2 প্লাস স্মল R3। আর যদি বলি যে বর্তনীর যে মোট রোধ, বর্তনীর মোট রোধ বা তুল্য রোধ যা বলো না কেন, সেটা কত হবে, কোষের রোধ প্লাস বহির্বর্তনীর রোধ। বহির্বর্তনীর রোধ কত, আর। তাহলে এটাকে বর্তনীর মোট রোধ, যেটাকে যদি আর ড্যাশ দিয়ে দিই, তাহলে বহির্বর্তনীর রোধ প্লাস R1 প্লাস R2 প্লাস R3, এটা কি হয়ে যাবে, বর্তনীর মোট রোধ। এবার দেখো এখানে 3টে কোষকে কিসে লাগানো আছে, শ্রেণী সমবায় লাগানো আছে। এই যে একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, একটা হচ্ছে E3। তাহলে এখানে যদি একটার মান ইএমএফ এর মান যদি E1 হয়, তার সঙ্গে সিরিজে আরো দুটো লাগানো আছে, তাহলে পরে তার টোটাল যে আউটকাম সেটা কত হবে, মোট তড়িৎচালক বল কত হবে, বর্তনীর মোট তড়িৎচালক বল সেটা কত হয়ে যাবে, সেটা যদি আমি ক্যাপিটাল ই দিই, সেটা হয়ে যাবে E1 প্লাস E2 প্লাস E3, যেহেতু শ্রেণী সমবায় লাগানো আছে। আশা করি বুঝতে পারলে। এবার এখানে প্রবাহ মাত্রার মান কত ধরেছি, প্রবাহ মাত্রা ধরেছি আই। তাহলে লেখো যে প্রবাহ মাত্রা আই হলে আমরা ওহমস ল থেকে কি লিখতে পারি, ভি সমান সমান আই। আর এখানে ভি নেই, এখানে ই আছে, তাহলে এখানে ই দিয়ে কি লিখতে পারি, ই সমান সমান আই ইন্টু আর ড্যাশ। তাহলে যদি এখানে বসিয়ে দিই যে আই এর মানটা কত হবে, তাহলে আই সমান কি হবে, ই ডিভাইডেড বাই আর ড্যাশ। ই এর মান কত, E1
প্লাস E2 প্লাস E3, আর আর ড্যাশের মান কত? আর প্লাস স্মল r1 প্লাস স্মল r2 প্লাস স্মল r3। তাহলে এটাই হচ্ছে যে একটা মিশ্র সমবায়ের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তার মান। যদি সেই মিশ্র সমবায় বলছি শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়ের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে যদি তিনটে কোষ শ্রেণী সমবায় লাগানো থাকে এরকম ভাবে, তিনটে কোষ যদি শ্রেণী সমবায় এরকম ভাবে লাগানো থাকে তাহলে পরে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে তার মান হচ্ছে এটা। এবার এটাকে যদি আমি আরো এখানে দেখো প্রত্যেকটা কোষের যে ইএমএফ এর মান সেটা আমরা ডিফারেন্ট নিয়েছি এই পার্টিকুলার কেসে। এর ক্ষেত্রে E1 নিয়েছি, রেজিস্ট্যান্সের মানও ডিফারেন্ট নিয়েছি R1, এর ক্ষেত্রে E2 নিয়েছি, রেজিস্ট্যান্সের মানও R2 নিয়েছি, এর ক্ষেত্রে E3 নিয়েছি, রেজিস্ট্যান্সের মানও R3 নিয়েছি, ডিফারেন্ট নিয়েছি। এবার যদি ডিফারেন্ট না নিই, একটা কোষকেই আমি যদি তিনটে মানে একটা কোষকে যদি আমি একটা কোষেরই 3 রকম কোষ নিলাম, মানে তিনটে কোষ নিলাম একই রকম, এবং তাদেরকে আমরা শ্রেণী সমভাবে কানেক্ট করলাম, মানে ধরো আমি এখানে একই রকম কোষ নিয়েছি, একটা, দুটো, দুটো, তিনটে, এবং এখানে প্রত্যেকটারই যে মান এটাও হচ্ছে আর, এটা হচ্ছে ই, এটাও হচ্ছে আর, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ই। এবার এদেরকে কানেক্ট করছি আমি কিসে? বহির্বর্তনীতে রোধের সঙ্গে। সাপোজ এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এবং এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে আই। তাহলে এই পার্টিকুলার কেসে প্রবাহ মাত্রা আই, প্রবাহ মাত্রার মান কি হবে? এই পার্টিকুলার কেসে প্রবাহ মাত্রা আই সমান সমান কি হবে? টোটাল ই বাই আর, ই বাই আর ড্যাশ। তাহলে এখানে ই এর মান কত? ই প্লাস ই প্লাস ই, তিনটে ই, তাই না? তাহলে তিনটে ই কে যুক্ত করলে পরে কি হবে? 3e। আর আর ড্যাশের মান কত হবে? আর প্লাস এই একটা আর প্লাস এই একটা আর প্লাস এই একটা আর, মানে 3r। তাহলে এখন কত ইজি হয়ে গেল, এবং এখান থেকে এটা হচ্ছে জেনারেলাইজ যে রাশিমালা সেটা, ঠিক আছে? যদি তিনটে আরবিটারি কোষ ধরি, অন্যান্য কোষ মানে একটার সঙ্গে অন্য কোষের কোনো রকম মিল নেই, এখানে তিনটে একই কোষ নিয়েছি, তিনটে একই কোষকে শ্রেণী সমবায় যুক্ত করছি, তাহলে এই পার্টিকুলার কেসে ই এর মানটা কি দাঁড়িয়ে গেল? ই এর মানটা দাঁড়িয়ে গেল 3, কারণ তিনটে শ্রেণী সমবায় যুক্ত, এবং আর ড্যাশের মানটা কি দাঁড়িয়ে গেল? ক্যাপিটাল আর, আর তিনটে আর স্মল আর। তাহলে এখানে ই ড্যাশ বাই আর, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আই সমান সমান 3e ডিভাইডেড বাই আর প্লাস 3r। এইবার এটা বুঝতে পারলে আশা করি। এবার যদি আমরা আরো জেনারেলাইজের দিকে যাই, যে সাপোজ আমি বলছি যে n সংখ্যক কোষ একই কোষ, ঠিক আছে, শ্রেণী সমবায় যুক্ত একই প্রকার, n সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত, একই প্রকার n সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত। তাহলে এই যে পার্টিকুলার কেসে যদি আমরা বের করতে চাই যে কিরকম হবে, দেখো তাহলে এখানে কিরকম হবে? সাপোজ n সংখ্যক কোষ একই রকম, সাপোজ একটা কোষ আছে এটা আর, তার তড়িৎচলক বল ই, তার সঙ্গে আর একটা কোষ আর, তড়িৎচলক বল ই, তার সঙ্গে আর একটা কোষ আর, তড়িৎচলক বল ই, এরম ভাবে চলছে। এবং ধরো n তম কোষ আর, তড়িৎচলক বল ই, এবং এর সঙ্গে বহির্বর্তনীতে একটা রোধ যুক্ত করা হয়েছে, সাপোজ আর, এটা স্মল আর ই, স্মল আর ই, স্মল আর ই, এটাও স্মল আর, এটাও ই। তাহলে এখানে কতগুলো কোষ যুক্ত আছে? n খানা কোষ যুক্ত আছে। তাহলে পরে এই যে বর্তনীর যে তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল, সেটা কত হবে? একটা কোষের জন্য ই হয়েছিল, তিনটে কোষের জন্য 3e হয়েছে, এই যে তিনটে কোষের জন্য 3e। তাহলে n খানা কোষের জন্য কি হয়ে যাবে? nই হয়ে যাবে। একটা কোষের জন্য ই, দুটো কোষের জন্য 2e, তিনটে কোষের জন্য 3e, তাহলে n সংখ্যক কোষের জন্য ne। এইবার বর্তনীর অভ্যন্তরীণ রোধ কত হবে? একটা রোধ যুক্ত থাকলে আর, দুটো রোধ শ্রেণী সমবায় যুক্ত থাকলে 2r, এরকম কতগুলো রোধ অভ্যন্তরীণ যুক্ত আছে? n খানা। তাহলে কত হবে? আর যদি আমি এখানে ড্যাশ দিই বা ডবল ড্যাশ দিই, তাহলে আর ডবল ড্যাশ সমান সমান n ইন্টু স্মল আর। এইবার বর্তনীর যে তুল্য রোধ, মানে হচ্ছে বহির্বর্তনীর রোধের সঙ্গে যুক্ত করে, সেটা কত হবে?
বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ, সেটা হচ্ছে বহির্বর্তনীর রোধ। বর্তনীর তুল্য রোধকে আমরা সাপোজ আর ড্যাশ দিয়ে দিচ্ছি এখানে, আর ড্যাশ। তাহলে বহির্বর্তনীর রোধ প্লাস অভ্যন্তরীণ বর্তনীর মোট রোধ মানে হচ্ছে আর প্লাস এন আর হবে। তাহলে এই পার্টিকুলার কেসে যে ইর মানে ওহমস ল থেকে কি পাবো, ই সমান সমান আই ইন্টু মোট রোধ মানে কোনটা, আর প্লাস আর ডবল ড্যাশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে আই ইন্টু আর প্লাস এন আর, এন আর। তাহলে এখান থেকে আই এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি আমরা, আই সমান সমান পেয়ে যাচ্ছি ই ডিভাইডেড বাই আর প্লাস এন স্মল আর। এবার এখানে ই এর ভ্যালু কি পেয়েছি আমরা, দেখো ই এর ভ্যালু পেয়েছি এন ই। তাহলে এখানে এই ভ্যালুটাকে যদি পুট করে দিই তাহলে আমরা ফুল অ্যান্ড ফাইনাল ইকুয়েশন কি পেয়ে যাচ্ছি, এন সংখ্যক কোষ যারা শ্রেণী সমবায় যুক্ত হলে পারে আই সমান সমান এন স্মল ই ডিভাইডেড বাই আর প্লাস এন স্মল আর। এটাই হচ্ছে এন সংখ্যক একই প্রকারের কোষ যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তার তড়িৎ প্রবাহের রাশিমালা। ঠিক আছে, এবার আমরা এর কিছু কেস দেখব এই রাশিমালাটার। ঠিক আছে, তো সাপোজ কেস 1, কেস 1 এই যে রাশিমালা আছে এই রাশিমালায় বহির্বর্তনীর রোধের মান যদি অভ্যন্তরীণ বর্তনীর রোধের থেকে খুবই বেশি হয়ে যায়, মানে আর গ্রেটার দেন যদি এন আর হয়ে যায়, তাহলে পরে আমি লিখতে পারি যে আর প্লাস এন আর নিয়ারলি ইকুয়াল টু আর, যেহেতু আর এর মানটা এন আর থেকে খুবই বড়। তাহলে এই রাশিমালাটা আইটা এখন কি দাঁড়িয়ে যাচ্ছে, যে এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর ছিল, সেই জায়গায় আর প্লাস এন আরটা তো অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখতে পারি এর বদলে আর। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, তো এটাকে কিভাবে লিখতে পারি, দেখো আই সমান সমান আমি লিখতে পাচ্ছি এন ইন্টু ই বাই আর। এবার তুমি মনে করে দেখো, এখানে আমি দেখাচ্ছি যে একটা যদি কোষ থাকে, একটা সিঙ্গেল, যার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে যে তোমার সাপোজ স্মল আর, আর কোষের মান হচ্ছে ই এবং বহির্বর্তনীতে যুক্ত করা হয়েছে আর। তাহলে এখানে একই মান যুক্ত করা আছে। এবার আর এর মানটা তো খুবই ছোট, এন আর এর মান খুবই ছোট, ছোট মানে আর এর মানও খুব ছোট, স্মল আর এর মানও খুবই ছোট। তাহলে এখানে আমি ধরতে পারি যে আরটা নাই। তাহলে এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মানটা কি হবে, আয়ের মানটা আর ই বাই আর, ভি সমান সমান আই আর, তাহলে ই বাই আর। তাহলে একটা কোষ যুক্ত থাকলে যে পরিমাণ প্রবাহ পাচ্ছি, যদি আর বহির্বর্তনীর মানটা খুবই বেশি হয়ে যায় তাহলে পারে যদি আমি অনেক এন সংখ্যক কোষও লাগাই তাহলে পরে প্রবাহের মানটা কি হচ্ছে, তার এন গুণ হয়ে যাচ্ছে। বলতে পারছি যে একটা কোষের যে তড়িৎ প্রবাহের মান সেটা হচ্ছে কি ই বাই আর, একটা কোষ লাগানো থাকলে পারে, এবং সেখানে বলা আছে যে বহির্বর্তনীর যে রোধের মান সেটা কোষের অভ্যন্তরীণ রোধের থেকে বেশি। তাহলে এই পার্টিকুলার কেসে আমরা আই ইজ ইকুয়াল টু পাচ্ছি ই বাই আর। এবার এরকম যদি আমি এন সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে লাগাই তাহলে প্রবাহের মানটা কি হচ্ছে, দেখো এটা হচ্ছে কি একটা কোষের প্রবাহ, তাহলে প্রবাহের মানটা এন গুণ বেড়ে যাচ্ছে। মানে একটা ব্যাটারি লাগানো থাকলে পরে সিরিজে যে পরিমাণ প্রবাহ পাবো এন সংখ্যক ব্যাটারি লাগানো থাকলে পরে তার থেকে এন গুণ বেশি প্রবাহ পাবো। আশা করি বুঝতে পারলে। এবং ভালো ব্যাটারির ক্ষেত্রে এই জন্য অভ্যন্তরীণ রোধের মান কি হয়, খুবই কম হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ব্যাটারির সংখ্যা, মানে যত ব্যাটারি বেশি থাকবে, ব্যাটারি বেশি, প্রবাহ মাত্রা তত বেশি। কখন, কোন পার্টিকুলার কেসে, যখন কোনো কোষ শ্রেণী সমবায় যুক্ত আছে। কিভাবে, যে মাল্টিপল কোষগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে একটা কোষ লাগানো থাকলে যে পরিমাণ প্রবাহ পাবো এন সংখ্যক কোষ লাগানো থাকলে এন গুণ প্রবাহ পাবো। কোন পার্টিকুলার কেসে, যদি বহির্বর্তনীর যে রোধের মানটা, বহির্বর্তনীর রোধের মানটা অভ্যন্তরীণ বর্তনীর রোধের মানের থেকে খুবই বেশি হয় সেই পার্টিকুলার কেসে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর কেস 2। কেস 2 এ, কেস 2 উল্টো ধরছি। এখানে আমরা কি ধরেছিলাম যে আর গ্রেটার দেন এন আর, মানে বহির্বর্তনীর রোধের মানটা অভ্যন্তরীণ বর্তনীর যে মোট যে তুল্য রোধ তার থেকে বেশি। এবার আমরা ধরছি যে বহির্বর্তনীর রোধের যে মান সেই মানটা অভ্যন্তরীণ বর্তনীর রোধের মানের থেকে কম, মানে হচ্ছে এন আর গ্রেটার দেন আর, বা অভ্যন্তরীণ বর্তনীর রোধের মানটা বহির্বর্তনীর রোধের মানের থেকে বেশি। তাহলে সেই পার্টিকুলার কেসে আর প্লাস এন আর
ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এন আর লিখতে পারি। তাহলে এইখানে আই যে প্রবাহ মাত্রা সেটা কি হয়ে যাবে, এন ই তো ছিলই, তার নিচে কি চলে আসবে, এন স্মল আর চলে আসবে, এন এন কেটে গেল, তাহলে আই সমান সমান কি পাচ্ছি, ই বাই আর। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, যদি আমরা অভ্যন্তরীণ বর্তনী যে রোধের মান, এই যে অভ্যন্তরীণ ধরো এটা কোষের রোধ, কোষের রোধ হচ্ছে আর, এটা হচ্ছে ই, এই কোষের রোধের মানটা যদি বেশি হয়ে যায়, অভ্যন্তরীণ বর্তনী টোটাল কোষের রোধের মানটা যদি বেশি হয়ে যায় কার থেকে, বহির্বর্তনী রোধের থেকে, তাহলে পরে একটা কোষ লাগালে পরে আমরা কত প্রভাব পাবো, ই বাই আর। সেরকম এন সংখ্যক কোষ লাগালে পরেও আমরা কি পাবো, একই পরিমাণ প্রভাব পাবো। এই পার্টিকুলার কেসের জন্যই যে ভালো যে ব্যাটারি থাকে, যাদেরকে শ্রেণী সমবায় লাগানো হয়, ক্যাসকেডিং করানো হয়, তাদের যে অভ্যন্তরীণ বর্তনী যে রোধ থাকে, সে রোধের মানটা কি হয়, কম হয়। আশা করি বুঝতে পারলে। যে তাহলে আমরা দুটো কনক্লুশন এখানে পেলাম, যে কোনো একটা কোষের সমবায়ে যদি সেটা শ্রেণী সমবায়ে লাগানো থাকে, তাহলে পারে সেই পার্টিকুলার সমবায়টার ক্ষেত্রে অভ্যন্তরীণ বর্তনী যে রোধের মান, যে তুল্য রোধ, সেই অভ্যন্তরীণ বর্তনীর তুল্য রোধের মানটা বহির্বর্তনী রোধের যে তুল্য রোধ তার থেকে যদি কম হয়, তাহলে সেই পার্টিকুলার কেসে যতগুলো বেশি ব্যাটারি লাগাবো বা যত সংখ্যক ব্যাটারি লাগাবো তত গুণ বেশি প্রভাব পাবো। দুটো ব্যাটারি লাগালে পরে 2 গুণ প্রবাহ, তিনটে ব্যাটারি লাগালে পরে 3 গুণ প্রবাহ, এন সংখ্যা ব্যাটারি লাগিয়ে এন গুণ প্রবাহ। কোন ক্ষেত্রে, যদি বহির্বর্তনী রোধের মানটা অভ্যন্তরীণ বর্তনী যেটা রোধ তার থেকে বেশি হয়, এবং যদি এটা উল্টো হয়ে যায়, যে অভ্যন্তরীণ বর্তনী যে মোট রোধ সেটা বহির্বর্তনী রোধের থেকে যদি কম হয়ে যায়, তাহলে সেই পার্টিকুলার কেসে কি ঘটনা ঘটবে, অভ্যন্তরীণ বর্তনী রোধের মানটা যদি বেশি হয়ে যায় বহির্বর্তনী রোধের থেকে, মানে হচ্ছে স্মল এন আর এর মানটা আর এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যাটারি লাগালে পরেও যে প্রভাব পাবো, এন সংখ্যক ব্যাটারি লাগালে পরেও আমরা সেই একই পরিমাণে প্রভাব পাবো। আশা করি ক্লিয়ার। এবার আমরা কেস 3 পড়ব। সাপোজ কোনো একটা ইলেকট্রিশিয়ান এসছে, সে ভালো কাজ জানে না, এবং তাকে আমি এন সংখ্যক ব্যাটারি লাগাতে দিয়েছি। ঠিক আছে, বললাম যে আমি এন সংখ্যক ব্যাটারি তোমাকে এনে দিয়েছি, এন নাম্বার ব্যাটারি, এবং সেগুলোকে তুমি এক কাজ করো, যুক্ত করো। এবার ও করলো কি, যে এন সংখ্যক ব্যাটারি লাগাতে গিয়ে কিছু সংখ্যক ব্যাটারি ধরো উল্টো লাগিয়ে দিয়েছে। মানে এরকম লাগাচ্ছি তো আমি, এর পজিটিভ নেগেটিভ, আবার একটা রোধ, এর পজিটিভ নেগেটিভ, আবার একটা রোধ, এর পজিটিভ নেগেটিভ, এরকম না লাগিয়ে বেটা করলো কি, যে একটা এরকম ভাবে পজিটিভ নেগেটিভ আছে তো, রোধ আবার নেগেটিভ লাগিয়ে দিয়েছে, ধর আবার এরকম করতে করতে এসে আবার ওরকম ভাবে নেগেটিভ লাগিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আবার ধর আবার পজিটিভ লাগিয়েছে। এখানে কি ঘটনা ঘটবে দেখো, যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এই পার্ট যদি ডিরেকশন দিই, পজিটিভ থেকে কারেন্ট যাবে এদিক বরাবর, এখান থেকেও এদিক বরাবর কারেন্ট যাবে, এখানে কি হবে, এদিক বরাবর কারেন্ট যাবে, তাহলে কারেন্টের প্রবাহটা একই দিকে হবে, বাধা পাবে না। কিন্তু এখানে কি হবে, এ কারেন্ট পাঠাবে এদিক বরাবর, এখানে এ ভাটা করবে, এই কারেন্ট পাঠাবে এদিক বরাবর, এ কারেন্ট পাঠাচ্ছে এদিক বরাবর, আর এই কারেন্ট পাঠাচ্ছে এদিক বরাবর। তাহলে এই মাঝের যে ব্যাটারিগুলো লাগিয়েছে, এই ব্যাটারিগুলো কি হচ্ছে, এর তো অপোজিট কাজ হবে, কারেন্ট আসার কথা এদিক বরাবর বেশি সংখ্যক, কিন্তু কিছু সংখ্যক ব্যাটারিও ভুল লাগিয়ে ফেলেছে। তাহলে সেই পার্টিকুলার ঘটনায় কি ঘটনা ঘটবে, তো সেটাই আমি বলছি। ধরো এবার আমি ধরে নিচ্ছি যে এন সংখ্যক ব্যাটারি ধরো লাগানো আছে, যে এন সংখ্যক ব্যাটারিটাকে আমি এনে দিয়েছি, ব্যাটারি লিখছি, এর মধ্যে ধরো কিছু সংখ্যক, ধরো এক্স সংখ্যক ব্যাটারি, এটা কেস 3, ঠিক আছে। এক্স সংখ্যক ব্যাটারি কি করেছে, ও উল্টো লাগিয়েছে, এক্স সংখ্যক ব্যাটারি উল্টো লাগিয়েছে। তাহলে এক্ষেত্রে আমার যে তুল্য যে ইর মানটা, মানে তোমার প্রবাহের মানটা, সেই প্রবাহের মানটা কি দাঁড়াবে, একই থাকবে, কমে যাবে, না বেড়ে যাবে, কত হবে? তাহলে অ্যাকচুয়ালি এন সংখ্যক ব্যাটারির ক্ষেত্রে ই এর মান কত হওয়া উচিত, যে তড়িৎচালক বল একটার জন্য ই, ব্যাটারি এনেছি আমি এন সংখ্যক, একটা ব্যাটারির ক্ষেত্রে তড়িৎচালক বল ই, তাহলে তুল্য তড়িৎচালক বল হওয়া উচিত এন ই, এটা হওয়া উচিত। কিন্তু এটা হবে না, কারণ এখানে ব্যাটা কি করেছে, এক সংখ্যক যে ব্যাটারি আছে তাকে উল্টো লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে পরে খুবই সোজা, দেখো ভালো করে দেখবা, এখানে যদি সাপোজ এন সংখ্যক কোষ আছে, এর মধ্যে ধরো দুটো কোষও উল্টো লাগিয়েছে, এরকম লাগিয়ে দিয়েছে, নেগেটিভ ভুল করে, তাহলে সব কোষগুলো প্রভাব পাঠাবে এদিক বরাবর, আর এই দুটো প্রভাব পাঠাবে উল্টো দিক বরাবর।
তাহলে এবারে দুটোর প্রবাহ তো উল্টো হবে, তাহলে এখানে কত সংখ্যক লাগিয়েছে? এক সংখ্যক। তাহলে মোট প্রবাহ ই ড্যাশের মানটা কত হওয়ার কথা ছিল? ই ড্যাশ ই এর মানটা হওয়া ছিল এনই। এখন নতুন ই ড্যাশের মানটা কত হবে? হওয়ার কথা ছিল এনই, কিন্তু লাগিয়েছে এক সংখ্যক উল্টো। তাহলে এখান থেকে একটার জন্য বাদ যাবে ই, লাগিয়েছে এক সংখ্যক, তো টোটাল কতটুকু বাদ যাবে? এক্স ই, তাহলে মাইনাস এক্স ই। শুধু কি এইটুকুই হবে যে এক সংখ্যক উল্টো প্রভাব পাঠাচ্ছে? এক সংখ্যক ভুল লাগিয়ে দিয়েছে, মানে লাগানোর কথা ছিল এনই, কিন্তু লাগিয়ে দিয়েছে কি? লাগিয়েছে এক্স মাইনাস সরি এন মাইনাস এক্স সংখ্যক লাগিয়েছে। তাহলে এই পরিমাণ প্রভাব পাবে। ভালো করে বলছি, আর একবার ভালো করে দেখো। ও এনেছিল এন সংখ্যক ব্যাটারি, এন সংখ্যক ব্যাটারি যখন আনে তখন ওর প্রভাব যে তড়িৎচালক বল সেটা পাওয়া উচিত হচ্ছে এনই। এইবার ও বদলে কি করেছে? এন সংখ্যকের থেকে এক সংখ্যক যে ব্যাটারি আছে তাকে উল্টো লাগিয়েছে, তাহলে সেই প্রভাবটা তো পাবে না, পাওয়ার কথা ছিল এনই, এখন পাবে কত? এন মাইনাস এক্স, এই পরিমাণ ব্যাটারির প্রভাব পাবে। তাহলে এর তড়িৎচালক বল কত হবে? এন মাইনাস এক্স ইন্টু ই, মানে কত? এনই মাইনাস এক্সই। শুধুমাত্র এটাই হবে না, এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস বাদ যাবে, ই ড্যাশ ইজ ইকুয়াল টু এনই মাইনাস এক্সি মাইনাস এক্সি। কেন? কারণ দেখো, সাপোজ 10টা ব্যাটারিও নিয়েছিল, এর মধ্যে দুটো ব্যাটারিও উল্টো লাগিয়েছে, তাহলে কতগুলো ব্যাটারিও সোজা লাগিয়েছে? 8টা ব্যাটারি সোজা লাগিয়েছে। তাহলে 8টা ব্যাটারি কোন দিক বরাবর প্রভাব পাঠাবে? ধরো এদিক বরাবর, তাহলে 8টা ব্যাটারি প্রভাব পাঠাচ্ছে। দুটো ব্যাটারি কিভাবে লাগিয়েছে? দুটো ব্যাটারি কিন্তু লাগিয়েছে, কিন্তু উল্টোভাবে লাগিয়েছে, ও প্রভাব পাঠাবে এদিক বরাবর, তাহলে দুটোর প্রভাব যাবে এদিক বরাবর, তাহলে নেট এদিক বরাবর প্রভাব কত আসবে? 8 মাইনাস 2 আবার হবে, মানে 6। মানে এই যে দুটো উল্টো লাগিয়েছে, এই দুটো তো এই 10-এর সঙ্গে কন্ট্রিবিউট তো করবেই না, মানে 8-এর সঙ্গে কন্ট্রিবিউট তো করবেই না, মানে 10টাকে 8 করে দিল, তার সঙ্গে সঙ্গে অপোজিটেও খেলবে। জাস্ট লাইক কোনো তোমাদের ধরো বন্ধুর সঙ্গে দুটো মানে দুটো দলের লড়াই বাজছে, একটা দলে 10 জন আছে, আরেকটা দলে 10 জন আছে। এবার হঠাৎ করে করলো কি, এর মধ্যে যে 10 জন ছিল সেই দল থেকে বেরিয়ে গেল, তাহলে পরে এখন লড়াই কত হবে? 8-10-এ। এবার করলো কি, এর সঙ্গে বেরিয়ে শুধু গেল না, এ গিয়ে এখানে জয়েন করলো, তাহলে লড়াই কত হয়ে গেল? 8-12-তে। মানে 4টের ডেফিসিয়েন্সিও কি করে ফিল করবে, মানে 4টের মানে অভাব বোধ করবে। তাহলে এখানেও সেরকমই, যে 10টা কোষ ও ধরো নিয়ে এসেছিল, তার মধ্যে 8টাকে ও সোজাভাবে লাগিয়েছে আর দুটোকে উল্টোভাবে লাগিয়েছে, তাহলে 8টা তো যেদিক বরাবর প্রভাব পাঠাবে সেদিক বরাবর প্রভাব পাঠাবেই, কিন্তু এই যে বাকি দুটো আছে, এই বাকি দুটো অপোজিটে প্রভাব পাঠাবে, তার জন্য 8-এরও অপোজিটে কাজ করবে, তাহলে হয়ে যাবে 6। তার জন্য এনই সংখ্যক কোষও নিয়ে এসেছিল, এন সংখ্যক, তাহলে পাওয়ার কথা ছিল এনই, কিন্তু এক্সি এক্স সংখ্যক উল্টোভাবে লাগিয়েছে, তাহলে এক্সি সংখ্যক তো প্রথমে বাদ চলে যাবে, শুধু বাদ যাবে না, এক্সি সংখ্যক অপোজিট দিকে প্রবাহ পাঠাবে, তার জন্য এনই মাইনাস এক্সি ইন্টু এক্সি। মানে এখন নেট যে তড়িৎচালক বল সেটার মান কত হয়ে যাবে? ই ডবল ড্যাশ যদি ধরি, তাহলে এন ই প্রথমে এনে ছিল, সেখান থেকে এক্স ও উল্টো লাগিয়েছে, তাহলে এন মাইনাস এক্স, তাহলে এন ই মাইনাস এক্সি। এবার এইগুলো আবার উল্টো দিকে প্রভাব পাঠাবে, তাহলে এন ই মাইনাস এক্সি ইন্টু এক্সি, মানে হচ্ছে এন ই মাইনাস 2 এক্সি। তাহলে এখন যে তড়িৎ প্রবাহ আয়ের মানটা কি? আয়ের মানটা হয়ে যাবে ই বাই আর। আর এর মান তো একই থাকবে, যাই হয়ে যাক না কেন, উল্টো লাগাক সোজা লাগাক যেভাবে লাগাক না কেন, রোধ তো রোধের জায়গায় থাকবে, তো রোধের মানটা একই থাকবে। তাহলে ই ডবল ড্যাশ ডিভাইডেড বাই যে আর ড্যাশ, মানে কত হবে? আই ইজ ইকুয়াল টু ই মানে হচ্ছে এন ই মাইনাস 2 এক্সি ডিভাইডেড বাই আর যা ছিল বহির্বর্তনীয় রোধ প্লাস অভ্যন্তরীণ বর্তনীয় রোধ। এটা কখন হবে? যদি দুটো উল্টো লাগিয়ে দেয়, রোধের পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে এটা ছিল রোধের মানে কোষের শ্রেণী সমবায়। এবার আমরা দেখব কোষের সমান্তরাল সমবায়। তো কোষের সমান্তরাল সমবায়, 1 নম্বর তিনটে, এবার আমরা একই রকম কোষ দিয়ে লাগাচ্ছি, ঠিক আছে? তিনটে একই রকম কোষকে আমরা সমান্তরাল সমবায় কানেক্ট করছি। সাপোজ এই একটা কোষ, এই আর একটা কোষ, এই আর একটা কোষ।
এই তিনটেকে আমরা সমান্তরাল সমবায়ে কানেক্ট করেছি এবং এর বহির্বর্তনীতে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি আর। এটা হচ্ছে আর, এর প্রত্যেকের রেজিস্ট্যান্স হচ্ছে আর আর আর, এর যে তড়িৎচালক বল ই ই ই, এবং ধরলাম যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে আই। তাহলে বর্তনীতে মোট তড়িৎচালক বল কবে? সমান্তরাল সমবায় লাগানো আছে, তাহলে এর অ্যাক্রসেও ই পড়বে, এর অ্যাক্রসেও ই পড়বে, এর অ্যাক্রসেও ই পড়বে, আর এর অ্যাক্রসেও ই পড়বে। তাহলে বর্তনীতে সমান্তরাল সমবায় যদি এন সংখ্যক কোষও লাগানো হয়, প্রত্যেকের যে মোট তড়িৎচালক বল বর্তনী সেটা কত হবে? ই হবে। তাহলে বর্তনীর মোট তড়িৎচালক বল সমান্তরাল সমবায় লাগানো আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু স্মল ই। এবার এখানে তিনটে আর কি কিসে লাগানো আছে? সমান্তরাল সমবায়। তাহলে বর্তনীর তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে? তুল্য অভ্যন্তরীণ রোধ একটা যদি লাগানো থাকে, আচ্ছা আমি একবার বের করে দেখাই। 1/r is equal to small 1/r plus small 1/r plus small 1/r। যদি লসাগু করি আমরা, এখানে r লসাগু হবে, ওপরে 3 হবে, 1/r হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, ভালো করে মনে রাখবে এটা, r is equal to r/3। তাহলে একই মানে তিনটে রোধ যদি সমান্তরাল সমবায়ে লাগানো হয়, যে তুল্য রোধ হবে সেটা কি হবে? ওই যে রোধটা লাগানো হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ, তিনটে রোধ লাগানো হলে দুটো রোধ লাগানো করলে 2 ভাগের 1 ভাগ, একই রোধ লাগানো হচ্ছে তখন তিনখানা রোধ লাগানো হয়েছে r/3 হয়ে গেল। দুখানা রোধ লাগানো থাকলে পরে r/2 হতো, n খানা রোধ লাগালে পরে r/n হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে এখানে r পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম, বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে i। তারপরে আমরা কি লিখতে পারি, যে বর্তনীতে যে বর্তনী এরা এরা কি, এটা যে বর্তনীর অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটা আর ড্যাশ দিলাম ড্যাশ। এবার বর্তনীর সাথে, এই যে বর্তনীর সাথে আর রোধ যুক্ত করলে প্রবাহ মাত্রা হবে i is equal to, এই যে i is equal to কি হবে? ই, আচ্ছা ই ডিভাইডেড বাই আর ডবল ড্যাশ। আর ডবল ড্যাশটা কি? আর ডবল ড্যাশ হচ্ছে বর্তনীর তুল্য রোধ, টোটাল রোধ, মোট রোধ। আর ডবল ড্যাশ মানে ক্যাপিটাল আর প্লাস আর ড্যাশ, মানে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস r/3। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি আমরা? i সমান সমান ই এর মান কি? স্মল ই, আর ক্যাপিটাল আর মানে কি? ক্যাপিটাল আর প্লাস স্মল r/3। আশা করি বুঝতে পারলে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পরে কি দাঁড়াবে? i is equal to দাঁড়াচ্ছে ই, উপরে চলে যাবে 3e, 3r প্লাস আর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার এখানে আমরা লাগিয়েছি কতগুলো? তিনটে কোষ। এবার আমরা জেনারেলাইজের দিকে যাব। সাপোজ m সংখ্যক কোষ লাগাচ্ছি, m সংখ্যক কোষকে সমান্তরাল সমবায়, m সংখ্যক কোষ, এদের সমান্তরাল সমবায় লাগাচ্ছি। তাহলে দেখো একটা কোষ লাগানো হচ্ছে সাপোজ এরকম, দ্বিতীয় কোষ এরকম, তৃতীয় কোষ এরকম, এরকম করে ডট 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 করতে করতে এটা আসছে, ডট 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 করতে করতে m তম কোষ, এটা এর মধ্যে আসছে m তম কোষ। এদের প্রত্যেকেরই এটা হচ্ছে আর, এটা হচ্ছে স্মল ই, এটা হচ্ছে আর স্মল ই, এটা হচ্ছে আর, এটা স্মল ই, এটা m তম কোষ, এটাও আর, এটা হচ্ছে স্মল ই, এটা m সংখ্যক। ঠিক আছে, এবং এর সঙ্গে বহির্বর্তনীতে কানেক্ট করা হয়েছে একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে ক্যাপিটাল আর। এবার তাহলে কি বললাম? সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে বর্তনীর যে মোট তড়িৎচালক বল, সেটা কত হবে? সেটা অবভিয়াসলি ই হবে।
সমান্তরাল সমবায়যুক্ত। ঠিক আছে, এইবার বর্তনীর যে বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ কতগুলো রোধ যুক্ত করা আছে এখানে, এম সংখ্যক, এরকম এম সংখ্যক রোধ, একটা দুটো করতে করতে এম সংখ্যক। তাহলে আমি কি বলেছিলাম, দুটো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে পারে কি হয়, r/2। যদি তিনটে রোধকে যুক্ত করা হয় r/3। কতগুলো রোধকে যুক্ত করা হয়েছে, এম সংখ্যক। তাহলে বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে, যদি r ড্যাশ দিই, r/m। আগের মতন আগের বার r/3 ছিল। এবার তাহলে পরে প্রবাহ মাত্রা, এখানে I প্রবাহ মাত্রা যদি যাই, আচ্ছা তাহলে বর্তনীর মোট রোধ কত হবে, বর্তনীর মোট তুল্য রোধ r ডবল ড্যাশ। বহির্বর্তনীর রোধ r প্লাস অভ্যন্তরীণ বর্তনীর রোধ r ড্যাশ, মানে r ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু r প্লাস স্মল r/m। ঠিক আছে, ক্লিয়ার। এবার তাই যদি হয় তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে প্রবাহ মাত্রা I ইকুয়াল টু, দেখো কি হবে, E ডিভাইডেড বাই r ডবল ড্যাশ। মানে E এর মান কত, E এর মান স্মল ই, r ডবল ড্যাশ এর মান কত, r প্লাস স্মল r/m। ক্যালকুলেট করো, তাহলে I সমান সমান কি দাঁড়াচ্ছে, E ডিভাইডেড বাই mr প্লাস r ডিভাইডেড বাই m। তাহলে এটাকে কি লিখতে পারি, উপরে চলে যাবে এটা mটা, তাহলে I সমান সমান কি পাচ্ছি, E m ডিভাইডেড বাই mr প্লাস স্মল r। এটা হচ্ছে m সংখ্যক একই প্রকারের কোষ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে পারে তার মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রার রাশিমালা। এর ক্ষেত্রেও আমরা ওই আগের মতনই একই তিনটে কেস পড়ব। তো কেস 1, যদি mr অর্থাৎ বহির্বর্তনীর যে অভ্যন্তরীণ যে তুল্য রোধ, বহির্বর্তনীর যে রোধ, সে mr এর মানটা যদি গ্রেটার দেন r হয় বা গ্রেটার দেন r হয়, তাহলে সেই পার্টিকুলার কেসে কি লিখতে পারি, mr প্লাস স্মল r নিয়ারলি ইকুয়াল টু mr। এই পার্টিকুলার কেসে যে I এর মান সেটা কি হয়ে যাবে, দেখো me ডিভাইডেড বাই mr প্লাস r ছিল, mr প্লাস r, এটা নিয়ারলি ইকুয়াল টু কি হয়ে যাবে, me ডিভাইডেড বাই m, এটা r ক্যাপিটাল r হবে, m ক্যাপিটাল R। তাহলে m কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, I সমান সমান E বাই R। এবার সেটাই আমরা যদি দেখি যে একটা যদি কোষ লাগানো হয়, তার তড়িৎচালক বল E এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, সেটাকে যদি আমি ক্যাপিটাল R বহির্বর্তনীয় রোধের সঙ্গে যুক্ত করি, তাহলে সেই পার্টিকুলার কেসে কি ঘটনা ঘটবে, সেই পার্টিকুলার কেসে ঘটনা ঘটবে যে এখানে বলে দিয়েছি যে R এর মানটা অভ্যন্তরীণ বর্তনীর স্মল r এর থেকে বেশি। তাহলে এখানে যে তড়িৎ প্রবাহ যাবে I, সেই তড়িৎ প্রবাহ যাবে I, এই তড়িৎ প্রবাহ I এর মানটা কি হবে, E বাই ক্যাপিটাল R হবে, কারণ R এর মানটা খুবই ক্ষুদ্র অভ্যন্তরীণ মানটা। তাহলে একটা কোষের যে তড়িৎচালক বল সেটা কি E বাই R, কিন্তু এখানে দেখো যে m সংখ্যক কোষ লাগছে, তাও তড়িৎচালক বল কি আসছে, E বাই R ই আসছে। একটা কোষের তড়িৎচালক বল পেয়েছি E বাই R, m সংখ্যক কোষের তড়িৎচালক বল একই আসছে, E বাই R ই আসছে। কখন, যখন বহির্বর্তনীর যে রোধ, সেই রোধের মানটা অভ্যন্তরীণ বর্তনীর রোধের থেকে বেশি হয়, তাহলে পারে বহির্বর্তনীর রোধ অভ্যন্তরীণ বর্তনীর রোধের অপেক্ষা অনেক বেশি হলে পারে যদি m সংখ্যক কোষকে যুক্ত করি তাহলে যে প্রবাহ মাত্রা পাবো, একটা কোষকে যুক্ত করলেও আমরা কি পাবো, সেম পরিমাণ প্রবাহ মাত্রা পাবো। বুঝতে পারলা। এবার কেস 2, কেস 2 তে যে কি ছিল রাশিমালাটা আমি লিখি এখানে, I সমান সমান পেয়েছি আমরা me ডিভাইডেড বাই m ক্যাপিটাল R প্লাস স্মল r। এবার এই ক্ষেত্রে যদি আমি দেখি যে m ক্যাপিটাল R এর ভ্যালুটা লেস দ্যান যদি r হয়, মানে হচ্ছে বহির্বর্তনীর রোধের মানটা অভ্যন্তরীণ বর্তনীর রোধের মানের থেকে ছোট যদি হয়, উল্টো কেস হয়, তাহলে পরে আমরা এই যে রাশিমালাটা আছে এটা কি লিখতে পারি, mr প্লাস স্মল r নিয়ারলি ইকুয়াল টু কি লিখতে পারি, স্মল r। তাহলে এই ক্ষেত্রে যে রাশিমালা I আছে, I তড়িৎ প্রবাহ, তার মান কি হবে, me বাই mr প্লাস স্মল r, এটা নিয়ারলি ইকুয়াল টু কি লিখতে পারি, me বাই স্মল r। তাহলে এখানে কি পাচ্ছি, I সমান সমান
এম ইন্টু ই বাই আর। ই বাই আরটা কি, একটা যদি কোষ থাকে তড়িৎ কোষ, সেই কোষের যে তড়িৎচালক বল তার মানের সঙ্গে সমান হবে। তাহলে কি, যদি আমি বহির্বর্তনীর যে রোধের মানটা, সেই মানটা যদি অভ্যন্তরীণ বর্তনীর রোধের থেকে কি হয়, কম হয়, তাহলে সেই পার্টিকুলার কেসে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যত বেশি সংখ্যক কোষ বা ব্যাটারির আমি সমান্তরাল সমবায় যুক্ত করব, তত বেশি প্রবাহ মাত্রা পাবো। আশা করি বুঝতে পারলে। যে শ্রেণী সমবায় ছিল সেখানে উল্টো ছিল, সমান্তরাল সমবায় উল্টো কেস হয়ে গেল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দুটো কেস কি পেলাম, যে এক নাম্বার পেলাম যে যদি বহির্বর্তনীর রোধের মানটা, বহির্বর্তনীর রোধ মানে আর, সেই মানটা টোটাল মান যদি এম দিয়ে গুণ করি, আর এর মানটা যদি এর থেকে বেশি হয়, কার থেকে, অভ্যন্তরীণ বর্তনীর রোধের মানের থেকে যদি বেশি হয়, তাহলে পারে একটা কোষ লাগালে যে প্রবাহ মাত্রা পাবো, এন সংখ্যক কোষ লাগালে সে একই প্রবাহ মাত্রা পাবো। আর দ্বিতীয় নাম্বার কেসে পেলাম বহির্বর্তনীর রোধের মানটা যদি অভ্যন্তরীণ বর্তনীর রোধের থেকে কি হয়, কম হয়, তাহলে পরে যত বেশি সংখ্যক কোষ লাগাবো তত বেশি সংখ্যক বা তত গুণ আমরা প্রবাহ পাবো। আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের একটা ছোট্ট টপিক থেকে যায়, সেটা হচ্ছে মিশ্র সমবায়। সেটা আমি এখনই পড়ে দিতে পারতাম, বাট এই যে বললাম দুটো তিনটে কেস, যে সেগুলোকে ইউজ করেই আমরা পরের দিন মিশ্র সমবায়টা করবো। ছোট্ট একটা টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে ভালো করে তোমরা কি কি জিনিস দেখবা। দেখো, এটা আশা করি বুঝতে পারলা যে একটা রোধ যদি সমান্তরাল সমবায় লাগানো থাকে দুটো রোধকে, তাহলে পরে তুল্য প্রবাহ মাত্রা তার কত হবে, কি বলেছিলাম, R/2। তিনটে রোধ লাগানো থাকলে পরে একই রকম R/3। এগুলোকে বাড়িতে একবার নিজেরা মানে ভালো করে নিজেরা খাতে কলমে করে দেখবা। আমি এখানে তবু একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কি হবে, 1/r ইজ ইকুয়াল টু 1/r প্লাস 1/r, প্রত্যেক রোধের মান r। এখানে কি হবে, r এখানে হয়ে যাবে 1 প্লাস 1, 1/r সমান সমান, তাহলে এখানে 1/r সমান সমান কি হয়ে যাবে, 2/r। তাহলে r সমান সমান কি হয়ে যাবে, R/2। এখানে যদি করি তাহলে 1/r সমান সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r, মানে এখানে r, এখানে পড়ে যাবে 3, 1/r সমান সমান, r সমান সমান কি হয়ে যাবে, R/3। তাহলে যতগুলো রোধ লাগানো থাকবে তত ডিভাইড দিয়ে ডিভাইড হয়ে যাবে। এরকমভাবে যদি m সংখ্যক রোধ লাগানো থাকে তাহলে পরে কি হয়ে যাবে, r এর মানটা R/m। ঠিক আছে, শ্রেণী সমবায় এটাই উল্টো। এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রমাণ করলাম সেগুলো একটু ভালোভাবে দেখবা। আর যে দুটো কন্ডিশন আমরা দেখালাম, যে বহির্বর্তনীর রোধের মানটা বেশি হয়ে গেলে পরে কি হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে এম গুণ পাওয়া যাবে, কোন ক্ষেত্রে এম গুণ পাওয়া যাবে না, এগুলো একটু ভালো করে দেখবা। এবং এর পরের দিন এই দুটো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এই দুটোকে ইউজ করে আমরা একটা মিশ্র সমবায় গঠন করব, n×m মিশ্র সমবায়, যেখানে n সংখ্যক কোষ তোমার শ্রেণী সমবায় লাগানো থাকবে এবং সেরকম সমবায়টাকে এম খানা, মানে সেরকম কোনো সমবায় এম খানা থাকবে সমান্তরালে লাগানো, এবং সেই যে মিশ্র সমবায়টা গঠিত হবে তার আমরা যে মানে বর্তনীর রোধ, তুল্য প্রবাহ মাত্রা, কখন বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যাবে, কোন পার্টিকুলার কন্ডিশনে যাবে, এই সমস্ত জিনিসগুলো করবো এবং তার রিলেটেড অঙ্কগুলো করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে দেখবো।